অর্থনৈতিক সম্মান চতুর্থ বর্ষ এবং মাস্টার্স ফাইনাল ইয়ার। আজকে আমি তোমাদের আন্তর্জাতিক অর্থনীতির ৮ নম্বর ক্লাস নিচ্ছি। আমি 60টি ক্লাস নিয়েছি বৈদেশিক বিনিময় বাজারের উপর। ৮ নম্বর ক্লাসটা নতুন অধ্যায় শুরু করছি। এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আসে এবং সেটা হচ্ছে মুদ্রার অবমূল্যায়ন, কারেন্সি ডিভ্যালুয়েশন। এখানে আরেকটা কথা লিখেছে যে এই চ্যাপ্টারে আরেকটা বিষয় আছে মুদ্রার অপচয়ন, এটা হচ্ছে কারেন্সি ডিপ্রিসিয়েশন। তো প্রথমে আমরা আলোচনা করব যে মুদ্রার অবমূল্যায়ন অর্থাৎ কারেন্সি ডিভ্যালুয়েশন বলতে আমরা কি বুঝি, ঠিক আছে। এরপরে আমি আলোচনা করব যে মুদ্রার অপচয়ন, কারেন্সি ডিপ্রিসিয়েশন। তো ক্লাস শুরু করার আগে একটা কথা বলছি, যারা প্রথম ক্লাস দেখছো তারা সমস্ত ক্লাসগুলো যদি পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, বেল আইকনে প্রেস করলে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবে। আর চ্যানেলের ভিতরে না ঢুকলে কিন্তু সমস্ত ক্লাস পাবে না। চ্যানেলের ভিতরে কিভাবে ঢুকবে, যেখানে ভিডিও দেখছো তার নিচে দেখবে একটা গোলবৃত্তের ভিতরে একটা ছোট্ট মেয়ের ছবি আছে, এই ছবিতে প্রেস করো, প্রেস করার সাথে সাথে চ্যানেলের ভিতরে যেতে পারবে। ওপরে দেখবে হোম বাটন আছে, ভিডিও আছে, প্লে লিস্ট আছে, প্লে লিস্টে প্রেস করবে, প্লে লিস্টে প্রেস করে আন্তর্জাতিক অর্থনীতির ক্লাসে যদি প্রেস করো ক্লাসগুলো পেয়ে যাবে, সমস্ত ক্লাস একসাথে। আর যারা মাস্টার্সে আছো তারা শুধু আন্তর্জাতিক অর্থনীতি চতুর্থ বর্ষ দেখলে হবে না, কারণ তোমাদের সিলেবাসে যে আন্তর্জাতিক অর্থনীতি তৃতীয় বর্ষের 21টা ক্লাস আছে ওইটাও তোমাদের সিলেবাসের সাথে মিল আছে, এটাও দেখবে। চতুর্থ বর্ষেরও কিছু ক্লাস দেখতে হবে, যে বাণিজ্য শর্তের ক্লাসগুলো দেখতে হবে, যেটা কোথায় দেওয়া আছে, তৃতীয় বর্ষে কি আছে দেওয়া আছে। আর মাস্টার্সের তো মাইক্রো ম্যাক্রো ক্লাস দেওয়া আছে, এগুলো দেখবে। আর কথা না বাড়িয়ে আজকের মূল ক্লাসে চলে যাচ্ছে। মুদ্রার অবমূল্যায়ন বলতে আমরা কি বুঝি? মনে করো যে আমাদের যে 1 কেজি চালের দাম হচ্ছে 25 টাকা। কত টাকা? 25 টাকা 1 কেজি চালের দাম, ঠিক আছে। এখন কিছুদিন পর দেখা গেল যে এই 1 কেজি চালের দাম 1 কেজি চালের দাম হয়ে গেল কত টাকা? 50 টাকা। অর্থাৎ আগে 25 টাকা দিয়ে 1 কেজি চাল পেতাম, এখন 50 টাকা দিয়ে 1 কেজি চাল পাচ্ছি। অর্থাৎ দ্রব্য পাওয়ার পরিমাণটা কি হচ্ছে? সেম। দ্রব্য পাওয়ার পরিমাণটা কি হয়ে গেল? সেম। তাহলে আমি আবারও বলছি যে 1 কেজি চালের দাম ছিল কত? 25 টাকা। এখন 1 কেজি চালের দাম 50 টাকা। আমরা কি বলবো? আমরা বলবো টাকার দাম কমে গেছে না বেড়ে গেছে? আমরা বলবো টাকার দাম কমে গিয়েছে। টাকার দাম কি হয়ে গেছে? কমে গিয়েছে। টাকার ক্রয় ক্ষমতা কি হয়ে গেছে? কমে গেছে। অর্থাৎ মুদ্রার ক্রয় ক্ষমতা কি হয়ে গেছে? কমে গিয়েছে, ঠিক আছে। আবারও বলছি যে 1 কেজি চালের দাম ছিল 25 টাকা, এটা পরে হয়ে গেল 1 কেজি চালের দাম 50 টাকা। তখন আমরা কি বলবো? এইভাবে দ্রব্যের দাম যদি বেড়ে যায় তাহলে আমরা বলবো যে আমাদের অর্থের ক্রয় ক্ষমতাটা কি হয়ে গেছে? কমে গিয়েছে, ঠিক আছে। এখন আসো যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যেখানে প্রত্যেকটা দেশ তার অর্থের এগেনস্টে যে স্বর্ণ মুদ্রা কি করে? ঘোষণা করে। অর্থের এগেনস্টে কি ঘোষণা করে? স্বর্ণ মুদ্রা কি করে? ঘোষণা করে। যেমন যে যুক্তরাষ্ট্র ঘোষণা করলো তার অ্যাকাউন্টস, আমি বাংলাদেশের কথাই বলছি, বাংলাদেশ বলল যে আমি 1 আউন্স স্বর্ণের দাম 1 আউন্স, ধরো 1 আউন্স স্বর্ণের দাম বাংলাদেশ বলল কত টাকা? 100 টাকা, ঠিক আছে। বাংলাদেশ বলল 1 আউন্স স্বর্ণের দাম 100 টাকা না, বাংলাদেশ বলল 1 আউন্স স্বর্ণের দাম মনে করো 85 টাকা। হ্যাঁ, 85 টাকা, ঠিক আছে। অর্থাৎ বাংলাদেশের টাকায় 85 টাকা দিলে বাংলাদেশ সরকার 1 আউন্স স্বর্ণ দিতে কি বাধ্য। অর্থাৎ কেউ যদি বাংলাদেশি টাকায় 85 টাকা যদি সরকারকে দেয় তো সরকার 1 আউন্স স্বর্ণ দিতে কি বাধ্য।
হ্যাঁ, এটা বাংলাদেশ সরকার কোথায় বলে দিল? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে এটা বলে দিল যে আমরা 1 আউন্স স্বর্ণের এগেনস্টে আমাদের হচ্ছে কত? 85 টাকা। আচ্ছা, এখন কিছুদিন পর বাংলাদেশ সরকার ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে বলল যে আমাদের 1 আউন্স সমান স্বর্ণ হচ্ছে এখন কত টাকা? 90 টাকা। 1 আউন্স স্বর্ণ কত? 1 আউন্স স্বর্ণ হচ্ছে কত? 90 টাকা। ক্লিয়ার? তাহলে দেখো, আগে 1 আউন্স স্বর্ণের ছিল কত? 85 টাকা। 85 টাকা দিলে 1 আউন্স স্বর্ণ। বাংলাদেশ সরকারকে 85 টাকা যদি কেউ দেয়, তাহলে বাংলাদেশ সরকার 1 আউন্স স্বর্ণ দিতে বাধ্য। এখন 90 টাকা দিলে 1 আউন্স স্বর্ণ দিতে কি বাধ্য বাংলাদেশ সরকার। এটা সে মনিটারি ফান্ডে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড মানে IMF এ বাংলাদেশ সরকার এই ঘোষণা কি করলো? দিল। ঠিক আছে? তাহলে দেখো, আগে ছিল 1 আউন্স সমান 85 টাকা, এখন 1 আউন্স স্বর্ণ সমান বাংলাদেশ সরকার ঘোষণা করলো কত? 90 টাকা। তাহলে দেখো তো, এখানে অর্থের মানে টাকার ক্রয় ক্ষমতা বেড়েছে না কমেছে? টাকার ক্রয় ক্ষমতা কি হয়ে গেল? কমে গেছে। টাকার ক্রয় ক্ষমতা কি হয়ে গেছে? কমে গিয়েছে। ঠিক আছে? টাকার ক্রয় ক্ষমতা কমে গিয়েছে। এইভাবে যে সরকার যদি এই আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে ঘোষণা দিয়ে তার নিজের অর্থের ক্রয় ক্ষমতা যদি কি করে? হ্রাস করে, নিজের অর্থের মূল্য যদি কি করে? হ্রাস করে, তাহলে সেটাকে বলা হয় মুদ্রার অবমূল্যায়ন। সেটাকে বলা হয় কি? মুদ্রার অবমূল্যায়ন। আমি আবারও বলছি যে সরকার বলেছিল 1 আউন্স স্বর্ণ সমান কত? 85 টাকা। হ্যাঁ, এখন সরকার বলছে 1 আউন্স স্বর্ণ সমান কত? 90 টাকা। এই যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে সরকার কি করলো? ঘোষণা দিল। ঘোষণা দিয়ে সরকার স্বর্ণের অর্থের মূল্য মানে আমাদের টাকার মূল্য কি করলো? হ্রাস করলো। এই যে সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলে ঘোষণা দিয়ে টাকার যে মূল্যটা যে কি করলো? হ্রাস করলো, এইটাকে বলা হয় মুদ্রার অবমূল্যায়ন। এখন একটু লক্ষ্য করো যে মনে করো যুক্তরাষ্ট্রে 1 আউন্স স্বর্ণর দাম হচ্ছে $1। কত ডলার? $1। ঠিক আছে? $1। যুক্তরাষ্ট্রে 1 আউন্স স্বর্ণের দাম কত? $1। আর বাংলাদেশ প্রথমে বলেছিল 1 আউন্স স্বর্ণ হচ্ছে কত? 85 টাকা। তাহলে $1 সমান কত? 85 টাকা। ঠিক আছে? যখন বাংলাদেশ 1 আউন্স স্বর্ণ সমান 90 টাকা বলবে, হ্যাঁ, আবার 1 আউন্স স্বর্ণ সমান $1, তো এখন $1 সমান কত? 90 টাকা। এখন $1 সমান কত? 90 টাকা। ঠিক আছে? এখন $1 সমান কত হয়ে গেল? 90 টাকা। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে মুদ্রার অবমূল্যায়নের ফলে দেশীয় মুদ্রার মানটা বিদেশি মুদ্রার সাপেক্ষে হ্রাস পায়। দেশীয় মুদ্রার মূল্যটা বিদেশি মুদ্রার সাপেক্ষে কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। কারণ আগে $1 সমান কত টাকা ছিল? 85 টাকা। এখন $1 সমান কত? 90 টাকা। তাহলে আমাদের দেশীয় মুদ্রার মান কি হলো? বৃদ্ধি পেল না হ্রাস পেল? আমাদের দেশীয় মুদ্রার মান এখানে কি হয়েছে? হ্রাস পেয়েছে। তাহলে এই বিদেশি মুদ্রার প্রেক্ষাপটে দেশীয় মুদ্রার মানটাকে কি করা? হ্রাস করাটাকে বলা হয় মুদ্রার অবমূল্যায়ন। মুদ্রার অবমূল্যায়ন, যেটাকে বলা হয় কারেন্সি ডিভ্যালুয়েশন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি বলি মুদ্রা অবমূল্যায়নটা কি। এখন কিন্তু আগের মতো আর স্বর্ণভিত্তিক অর্থনীতি নয়। এখন কিন্তু অর্থনীতিতে যে ডলার, সারা বিশ্বের অর্থনীতিতে যে সবার কাছে গ্রহণযোগ্য মুদ্রা হচ্ছে কি? ডলার। তাহলে এখন আমি কি বলতে পারি? আমি বলতে পারি একটা দেশের সরকার যদি ডলারের ভিত্তিতে তার মুদ্রার মূল্য হ্রাস করে, তাহলে সেটাকে বলা হয় মুদ্রার অবমূল্যায়ন। আমি আবারও বলছি, যদি একটি দেশের সরকার ডলারের ভিত্তিতে যদি তার নিজের দেশের মুদ্রার মূল্য হ্রাস করে, তবে তাকে কি বলা হয়? মুদ্রার অবমূল্যায়ন। যেমন আগে $1 ছিল 85 টাকা, এখন সরকার বলল $1 হচ্ছে কত? 90 টাকা। অর্থাৎ কি হলো?
যে আগে 85 টাকার বিনিময়ে $1 পেতাম, এখন 90 টাকার বিনিময়ে $1 পাচ্ছি, ওই একই $1 পাচ্ছি 90 টাকার বিনিময়ে, অর্থাৎ বেশি পরিমাণের টাকা আমাকে ব্যয় করতে হচ্ছে। অতএব বাংলাদেশের মুদ্রা টাকার মূল্যটা কি হয়ে গেল? কমে গেল। টাকার কি হয়ে গেল? মূল্যটা কমে গেল। এই যে ডলারের ভিত্তিতে টাকার মূল্যটা কমে গেল, এইটাকে বলা হয় মুদ্রার অবমূল্যায়ন। তবে এখানে একটা কথা মনে রাখবে, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, এই লাল কালি দিয়ে লিখে দিচ্ছি, সরকার কর্তৃক। কি বলেছি? সরকার কর্তৃক। অর্থাৎ এই মুদ্রার মানটা, দেশীয় মুদ্রার মানটা হ্রাস পেতে হবে সরকার কর্তৃক বা সরকারের ক্ষমতা প্রাপ্ত কোনো আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক, যেমন আমাদের বাংলাদেশে বাংলাদেশ ব্যাংক কর্তৃক। ঠিক আছে, বাংলাদেশে কে? বাংলাদেশ ব্যাংক কর্তৃক। তা আশা করি তোমরা বিষয়টা কি করেছো, বুঝতে পেরেছো। এখন যে ব্যাপারটা হচ্ছে মুদ্রার অপচয়নটা কি, যে কারেন্সি ডিপ্রেসিয়েশন, কারেন্সি ডিপ্রেসিয়েশন, মুদ্রার অপচয়নটা কি? মুদ্রার অপচয়নটা কি? মুদ্রার অপচয়ন হচ্ছে ওই একই কথা, যে বিদেশি মুদ্রার ভিত্তিতে দেশীয় মুদ্রার মান হ্রাস পাওয়া। আমি একটু লিখে দিচ্ছি, দেখো, যে বিদেশি মুদ্রার ভিত্তিতে দেশীয় মুদ্রার মান কি হ্রাস পাওয়া। বিদেশি মুদ্রার ভিত্তিতে দেশীয় মুদ্রার মান হ্রাস পাওয়া। এখন একটা কথা মনে রাখবে, মুদ্রার অবমূল্যায়নে একই কথা বললাম, আবার অপচয়নও কি বলছি? একই কথা বলছি। অর্থাৎ এই কথাটা মুদ্রার অবমূল্যায়নের সংজ্ঞাতে বলেছি বিদেশি মুদ্রার ভিত্তিতে দেশীয় মুদ্রার মান হ্রাস পাওয়া, আর মুদ্রার অপচয়নও একই কথা বলছি বিদেশি মুদ্রার ভিত্তিতে দেশীয় মুদ্রার মান হ্রাস পাওয়া। তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে হ্রাস পাওয়া, এটা যদি সরকার কর্তৃক যদি হ্রাস পায়, অর্থাৎ সরকার ঘোষণার মাধ্যমে যদি হ্রাস করে, সরকার ঘোষণার মাধ্যমে যদি হ্রাস করে, তাহলে সেটা হবে মুদ্রার অবমূল্যায়ন। সেটা হবে কি? মুদ্রার অবমূল্যায়ন, কারেন্সি ডিভ্যালুয়েশন। সরকার ঘোষণার মাধ্যমে যদি কি করে? হ্রাস করে। আর এইটা হবে কখন? মুদ্রার অপচয়ন কখন হবে? এই মুদ্রার মানটা হ্রাস পাবে চাহিদা যোগানের ঘাত কি? চাহিদা যোগানের ঘাত প্রতিঘাতে। চাহিদা এবং যোগানের কি? ঘাত প্রতিঘাতের মাধ্যমে। যেমন মনে করো যে আমাদের যে ডলারের কি আছে? চাহিদা আছে, ঠিক আছে, ডলারের চাহিদা আছে, আবার ডলারের কি আছে? যোগান আছে। এই চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে মনে করো ডলারের চাহিদা কি হয়ে গেল? বেড়ে গেল। তো ডলারের চাহিদা বেড়ে গেলে ডলারের মূল্যটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। টাকার মূল্যটা কি হয়ে যাবে? কমে যাবে। এই যে বিদেশি মুদ্রার ভিত্তিতে দেশীয় মুদ্রা মানটা হ্রাস পেয়েছে মুদ্রার চাহিদা যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে, এইটাকে বলা হয় মুদ্রার অপচয়ন, কারেন্সি ডিপ্রেসিয়েশন, মুদ্রার অপচয়ন। তাহলে আমরা কি দেখলাম? যে মুদ্রা অবমূল্যায়নও আমরা দেখেছি বিদেশি মুদ্রার ভিত্তিতে দেশীয় মুদ্রা মান হ্রাস পাওয়া। মুদ্রার অপচয়নও আমরা দেখেছি বিদেশি মুদ্রার ভিত্তিতে দেশীয় মুদ্রা মান হ্রাস পাওয়া। মুদ্রার অবমূল্যায়নে যে জিনিসটা হচ্ছে সেখানে সরকার ঘোষণা করে, আর অপচয়ন হচ্ছে বাজার প্রক্রিয়ার মাধ্যমে, চাহিদা যোগানের মাধ্যমে এই মুদ্রার অপচয়নটা হয়। তাহলে এখন প্রিয় শিক্ষার্থীরা একটা বিষয় বুঝতে হবে। মনে করো একটা দেশের অর্থনীতিতে যে দেশীয় মুদ্রার সাথে বিদেশি মুদ্রার বিনিময় হারটা কিভাবে নির্ধারিত হবে, এটা যদি সরকার দ্বারা নির্ধারিত হয় বা সরকারের কোনো প্রতিষ্ঠান দ্বারা যদি কি হয়? নির্ধারিত হয়, এর মানে এইটা চাহিদা এবং যোগানের মাধ্যমে যদি নির্ধারিত না হয়, কি বলেছি? চাহিদা এবং যোগানের মাধ্যমে যদি কি হয়? নির্ধারিত না হয়, যেটাকে আমরা গত ক্লাসে স্থির বিনিময় হার বলেছি। কি বলেছি? স্থির বিনিময় হার বলেছি। আর স্থির বিনিময় হারটা কে নির্ধারণ করে? সরকার বা তার ক্ষমতা প্রাপ্ত কোনো আর্থিক প্রতিষ্ঠান কি করে? নির্ধারণ করে। অর্থাৎ যে স্থির বিনিময় হারের ক্ষেত্রে, স্থির
বিনিময় হারের ক্ষেত্রে, অর্থাৎ যেখানে সরকার বিনিময় হার কি করে নির্ধারণ করে, সেখানে সরকার প্রয়োজন বোধ করলে দেশীয় মুদ্রার মানটা কি করে হ্রাস করে, এটাকে বলা হয় মুদ্রার অবমূল্যায়ন। তোমরা দেখো সরকার কর্তৃক যদি ঘোষণা, সরকার কখন ঘোষণা দেবে মুদ্রার মানটা হ্রাস করবে, কখন? যখন মুদ্রার মানটা বিনিময় হারটা সরকার নির্ধারণ করে। বিনিময় হারটা দেশীয় মুদ্রার সাথে বিদেশি মুদ্রার বিনিময় হারটা সরকার যখন নির্ধারণ করে, তখন প্রয়োজনে কি করে সরকার তার দেশীয় মুদ্রার মানটা বাড়ায়, প্রয়োজনীয় দেশীয় মুদ্রার মানটা কমায়। এটাকে বলা হয়, তখন এই কমানোটাকে বলা হয় মুদ্রার অবমূল্যায়ন। আর যখন যে বৈদেশিক বিনিময় বাজারে সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না, অর্থাৎ বিনিময় বাজারটাকে সরকার কি করে স্বাধীন করে দেয়, বিনিময় বাজারটাকে কি করে দিয়েছে স্বাধীন করে দিয়েছে। চাহিদা যোগানের মাধ্যমে কি হচ্ছে যে এই বিনিময় বাজারটা কি হয়, বিনিময় হারটা কি হয় নির্ধারিত হয়। সেক্ষেত্রে যদি কোনো কারণে যে দেশীয় মুদ্রার মানটা যদি বিদেশি মুদ্রার প্রেক্ষাপটে যদি কি হয় হ্রাস পায়, তাহলে সেটাকে বলা হয় মুদ্রার কি অপচয়ন, যেটাকে আমরা ইংরেজিতে বলি কারেন্সি ডিপ্রেসিয়েশন। আমাদের যে অর্থনীতিতে আগে যে দেশীয় মুদ্রার সাথে বিদেশি মুদ্রার যে বিনিময় হারটা, এই বিনিময় হারটা নির্ধারিত হয়তো সরকারের কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে। সুতরাং আগে এক সময় কিন্তু আমরা মুদ্রা অবমূল্যায়নের কথা শুনেছি। আমরা যে 86-87-তে যদি আমরা পত্রিকা, 88-তে যদি আমরা পত্রিকার দিকে যদি আমরা তাকাতাম, তাহলে আমরা কি করতাম, আমরা দেখতাম সরকার কি করেছে যে মুদ্রার অবমূল্যায়ন করেছে, এখন $1 ভিত্তিতে এত টাকা পাওয়া যাবে। সাধারণত আমরা বছরে 2-3 বার আমরা নিউজ পেতাম যে মুদ্রার অবমূল্যায়নের খবর আমরা পেতাম, ঠিক আছে। এখন কিন্তু পত্রিকাতে দেখবা, আমাদের দেশের পত্রিকাতে মুদ্রার অবমূল্যায়নের নিউজটা নাই, মুদ্রার অবমূল্যায়নের খবরটা নাই। এর কারণ হচ্ছে বর্তমানে আমাদের বৈদেশিক মুদ্রার বিনিময় হারটা নির্ধারিত হয় চাহিদা যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে। তাহলে কি জানলাম, কি বুঝলাম? সেটা বুঝলাম হচ্ছে যে মুদ্রা অবমূল্যায়ন বলি আর মুদ্রার অপচয়ন বলি, দুটার ক্ষেত্রে বিদেশি মুদ্রার ভিত্তিতে দেশীয় মুদ্রার মানটা হ্রাস পাওয়া। যদি বিনিময় হারটা যদি স্থির হয় এবং সরকার কর্তৃক নির্ধারিত হয়, তখন সরকারের নির্দেশে যখন দেশীয় মুদ্রার মানটা হ্রাস পাবে, তখন সেটাকে বলা হয় মুদ্রার অবমূল্যায়ন। আর যদি বিনিময় হারটা যদি স্থির না হয়, ভাসমান বিনিময় হার যদি হয়, চাহিদা যোগানের মাধ্যমে বিনিময় হার যদি নির্ধারিত হয়, তখন যদি কোনো কারণে মার্কেটে বিদেশি মুদ্রার চাহিদা বাড়ার কারণে অথবা বিদেশি মুদ্রার যোগান কমে যাওয়ার কারণে যদি বিদেশি মুদ্রার মূল্য বেড়ে যায়, দেশীয় মুদ্রার মূল্য যদি কমে যায়, তাহলে সেটাকে বলা হয় প্রাইস ডিপ্রেসিয়েশন, অর্থাৎ মুদ্রার অপচয়ন। তা আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো একটা প্রশ্ন আসতে পারে তোমাদের, মুদ্রার অবমূল্যায়ন এবং মুদ্রার অপচয়নের ভিতরে পার্থক্য আলোচনা করো। আমি তো বেসিক জিনিসটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম, এখন বইতে তোমরা মুদ্রার অবমূল্যায়ন এবং মুদ্রার অপচয়নের ভিতরে পার্থক্য দেখে নিবে। একেবারে সহজ, একটা হচ্ছে সরকার কর্তৃক নির্ধারিত, আরেকটা হচ্ছে যে সরকার কর্তৃক নির্ধারিত না, বাজার প্রক্রিয়ায়। মুদ্রার অবমূল্যায়নে বিনিময় হারটা কি থাকে, স্থির থাকে। আর মুদ্রার অপচয়নে বিনিময় হারটা কি থাকে, ভাসমান থাকে। মুদ্রার অবমূল্যায়নে মনে করো যে ফটকা কারবারের সুযোগ কম থাকে, আর মুদ্রার অপচয়নে ফটকা কারবারের সুযোগটা বেশি থাকে। কারণ ফটকা কারবার মানে কি, মুদ্রার মূল্য বেড়ে যাওয়া, কমে যাওয়ার, এগুলোর উপর ভিত্তি করে যে আয় করাটা, এটা হচ্ছে কি ফটকা কারবার, ঠিক আছে। জি, তা আশা করি পার্থক্যগুলো তোমরা কি করতে পারবে, লিখতে পারবে। এখন আসো যে মুদ্রার অবমূল্যায়ন কেন করা হয়, কখন হয়? কারণ এটা তো সরকার করে। মুদ্রার অবমূল্যায়ন কে করে? সরকার করে। কেন করে? মুদ্রার অবমূল্যায়ন সরকার করে তার লেনদেন ঘাটতি দূর করার জন্য। কিসের জন্য? লেনদেন ঘাটতি দূর করার জন্য। লেনদেন ঘাটতিটা আবার কি? লেনদেন ঘাটতি হচ্ছে আমরা বিদেশে কি করি, পণ্য রপ্তানি করি। পণ্য রপ্তানি করলে আমাদের আয় হয় না ব্যয় হয়? আমাদের আয় হয়, আমাদের আয় হয়। মনে করো আমরা গার্মেন্টসের পোশাক শিল্প, হ্যাঁ, আমরা পোশাক বিদেশে রপ্তানি করে $10 লক্ষ কি করলাম, আয় করলাম। তার মধ্যে আয় কত? $10 লক্ষ, ঠিক আছে, এটা রপ্তানি। এরপরে মনে করো আমরা বিদেশে জনশক্তি কি করলাম, রপ্তানি করলাম। যে আমাদের দেশের লোকেরা মধ্যপ্রাচ্যে যায়, মালয়েশিয়াতে যায়, ইউকেতে যায়, গিয়ে তারা কি করে আমাদের দেশে বৈদেশিক মুদ্রা পাঠায়, যেটাকে আমরা রেমিটেন্স বলি। মনে করো তারা $15 লক্ষ রেমিটেন্স পাঠালো, তাহলে টোটাল কত হলো? $10 লক্ষ, 15 লক্ষ সমান কত?
$25 লক্ষ। এটা হচ্ছে আমাদের আয়, এটা হচ্ছে আমাদের রপ্তানি আয়। আরও আছে, অনেক আয় আছে, আমি এত ব্যাখ্যাতে কি যাচ্ছি না। আমাদের জাহাজগুলো বিদেশিদের যে পণ্য কি করে পরিবহন করে, তারপরে হচ্ছে বিদেশি জনগণ আমাদের দেশে ভ্রমণে এসে যে দ্রব্য এবং সেবা ক্রয় করে, এগুলো সবগুলোই কি হচ্ছে আমাদের রপ্তানি আয়ের ভিতরে পড়ে। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের আমদানি ব্যয়। আমাদের আমদানি ব্যয় এটা কি? আমদানি ব্যয় এটা হচ্ছে আমরা বিদেশ থেকে কি করি? আমরা পণ্য আমদানি করি। বিদেশ থেকে আমরা কি করি? আমরা পণ্য আমদানি করি। তাহলে পণ্য আমদানি করতে হলে কি করতে হবে? তাদেরকে ডলার দিতে হবে, ঠিক আছে? ডলার দিতে হবে। আমরা মনে করো বিদেশ থেকে মূলধন, যন্ত্রপাতি, ঔষধপত্র ইত্যাদি আমদানি করেছি। এই আমদানি হলো মনে করো $20 লক্ষ। কত ডলার? $20 লক্ষ। তাহলে লক্ষ্য করো যে আমাদের রপ্তানি আয় হচ্ছে কত? $25 লক্ষ। আর আমাদের যে আমদানি ব্যয় হচ্ছে কত? $20 লক্ষ। আমাদের হাতে আছে কত? $5 লক্ষ। আমাদের হাতে কত আছে? $5 লক্ষ। এটা হচ্ছে বাণিজ্য উদ্বৃত্ত। এটা হচ্ছে বাণিজ্য কি? উদ্বৃত্ত, লেনদেন উদ্বৃত্ত, ঠিক আছে? এটাকে বলা হয় লেনদেন উদ্বৃত্ত। বাণিজ্য উদ্বৃত্ত আর লেনদেন উদ্বৃত্তের ভিতরে একটু কিন্তু পার্থক্য আছে। যেটাতে দৃশ্যমান আমদানি রপ্তানি থাকে সেটা বাণিজ্য উদ্বৃত্ত, আর যেটাতে দৃশ্যমান অদৃশ্যমান দুইটাই থাকে সেটা হচ্ছে কি? লেনদেন উদ্বৃত্ত। এটা তোমরা লেনদেনে ওই চ্যাপ্টারটা পড়লে তোমরা কি করতে পারবে? জানতে পারবে। অদৃশ্যমান কোনটা? অদৃশ্যমান হচ্ছে মনে করো, দৃশ্যমান হচ্ছে পোশাক রপ্তানি করি, এটা আমাদের আয়। আর অদৃশ্যমান কোনটা? আমাদের মনে করো যে সমুদ্রে যে জাহাজগুলো আছে অন্য দেশে পণ্য পরিবহন করছে, ওখান থেকে ভাড়া পাচ্ছে, এটা হচ্ছে অদৃশ্যমান রপ্তানি, ঠিক আছে? যাক, এই ধরনের যে দৃশ্যমান অদৃশ্যমান রপ্তানি আমদানি যদি থাকে তাহলে সেটাকে বলা হয় লেনদেন। তা দেখো আমাদের $25 লক্ষ হচ্ছে আয়, $20 লক্ষ ব্যয়, আমাদের $5 লক্ষ লেনদেন উদ্বৃত্ত আছে। কিন্তু যেটা হচ্ছে দুর্ভাগ্যজনক, যেটা হচ্ছে তৃতীয় বিশ্বের দেশগুলো, অর্থাৎ এশিয়ার দেশগুলো, আফ্রিকার দেশগুলো, ল্যাতিন আমেরিকার কি দেশগুলো, তাদের বাণিজ্য উদ্বৃত্ত কখনো থাকে না। সব সময় তাদের কি থাকে? বাণিজ্য ঘাটতি থাকে। কখনো বাণিজ্য উদ্বৃত্ত থাকে না, বাণিজ্য ঘাটতি থাকে। বাণিজ্য ঘাটতি মানে কি? যে ইনকাম হয়েছে কত? $25 লক্ষ, আর আমার হয়েছে কত? $35 লক্ষ। আমদানি ব্যয় কত? $35 লক্ষ। অর্থাৎ বাণিজ্য ঘাটতি হচ্ছে কত? বাণিজ্য ঘাটতি হচ্ছে $10 লক্ষ। ঠিক আছে? বাণিজ্য ঘাটতি হচ্ছে $10 লক্ষ। অর্থাৎ বাণিজ্যের মাধ্যমে আয় হয়েছে কত? লেনদেনের মাধ্যমে $25 লক্ষ, আর ব্যয় হচ্ছে কত? $35 লাখ। আমাদের ঘাটতি হয়েছে কত? $10 লক্ষ কি রয়েছে? বাণিজ্য লেনদেন ঘাটতি রয়েছে। এখন এই লেনদেন ঘাটতিটা সরকার কি করতে চায়? দূর করতে চায়। এই লেনদেন ঘাটতিটা দূর করতে চায়। তাহলে লেনদেন ঘাটতি দূর করতে হলে কি করতে হবে একটু বলো তো? লেনদেন ঘাটতি যদি কি করতে চায়? দূর করতে চায়, তাহলে কি করতে হবে? সেটা হচ্ছে এই যে রপ্তানি আয়, এইটা কি করতে হবে? রপ্তানি আয় বাড়াতে হবে। রপ্তানি আয় বাড়াতে হবে। আর এই যে আমদানি ব্যয়, ঠিক আছে, এটা কি হবে? আমদানি ব্যয় কি করতে হবে? কমাতে হবে। তাহলে কি হবে? যে এই লেনদেন ঘাটতিটা কি হবে? দূর হবে। মনে করো আমি রপ্তানি আয় 25 বাড়ালাম, বাড়িয়ে $30 লক্ষ করে ফেললাম। $5 লক্ষ কি করলাম? বাড়িয়ে দিলাম। রপ্তানি আয় বেড়ে কত হয়ে গেল? $30 লক্ষ। আর আমদানি ব্যয় আমি $5 লক্ষ কমাতে পারলাম। তাহলে 35 লাখ টাকা হতে $5 লক্ষ কমে গেল। আমার আমদানি ব্যয় কত হলো? $30 লক্ষ। তাহলে আমাদের ঘাটতি কত এখন, বা উদ্বৃত্ত কত? 0। অর্থাৎ আমাদের লেনদেন ভারসাম্য কি হয়েছে? অর্জিত হয়েছে। তাহলে দেখো আমাদের ঘাটতি ছিল কত? $10 লক্ষ। তো এটা দূর করতে হলে আমাদের কি করতে হবে? এটা দূর করতে হলে আমাদেরকে রপ্তানি আয় কি করতে হবে? বাড়াতে হবে। মনে করো $25 লক্ষ হতে $30 লক্ষ। আবার আমদানি ব্যয়টা কি করতে হবে? কমাতে হবে। 35 লাখ হতে 30 লক্ষ ডলার। তাহলে দেখো রপ্তানি আয় আমদানি ব্যয় সমান হয়ে গেছে। আমাদের লেনদেন ঘাটতি কি হয়ে গেছে? দূর হয়ে গেছে। দয়া করে একটু খাতায় লিখে রাখো, তা নাহলে পরবর্তী ক্লাসে কি হবে? সমস্যা হবে। খাতায় কি লিখে রাখবা? 1 নাম্বার দিয়ে কি করো? লিখে রাখো যে লেনদেন ঘাটতি দূর করতে হলে রপ্তানি আয় বাড়াতে হবে। উদাহরণটা লিখে রাখো, ঠিক আছে? উদাহরণটা, এটা রপ্তানি আয়, এটা আমদানি ব্যয়। $25 লক্ষ, $35 লক্ষ। ঘাটতি কত? $10 লক্ষ।
হ্যাঁ, তারপর লেখো যে এখানে লিখবা যে লেনদেন ঘাটতি দূর করতে হলে কি দূর করতে হলে, লেনদেন ঘাটতি দূর করতে হলে রপ্তানি আয়, এটা নিচে লেখো, রপ্তানি আয় বাড়াতে হবে, আমদানি ব্যয় কমাতে হবে। ঠিক আছে, মনে রাখবা লেনদেন ঘাটতি দূর করতে হলে কোনটা কোনটা বাড়াতে হবে, রপ্তানি আয় বাড়াতে হবে। কোনটা কমাতে হবে, আমদানি ব্যয়টা কি করতে হবে, কমাতে হবে। এখন এই রপ্তানি আয় বাড়ানো আর আমদানি ব্যয় কমানোর জন্য সরকার বিভিন্ন প্রক্রিয়া কি করে গ্রহণ করে, বিভিন্ন পদক্ষেপ সরকার কি করে গ্রহণ করে। যেমন রপ্তানি আয় বাড়ানোর জন্য সরকার কি করবে, যে তার বাজারটাকে, আন্তর্জাতিক বাজারটাকে সম্প্রসারিত করবে। আন্তর্জাতিক বাজার সম্প্রসারিত করা, এইটা আবার কি? আন্তর্জাতিক বাজার সম্প্রসারিত করা, মনে করো আমরা হংকংয়ে কোনো পণ্য কি করি, রপ্তানি করি না। ঠিক আছে, আমরা কি করব, যে হংকংয়ের সাথে আলোচনা করব, তাদেরকে বলবো যে তোমাদের বাজারে আমাদের পণ্য যাওয়ার কি করো সুযোগ দাও। যেমন এই যে কিছুদিন আগে আমরা দেখলাম 1251 মনে হয় কতটা পণ্যে চীন কি করছে, আমাদেরকে শুল্ক মুক্ত কি করেছে, সুবিধা দিয়েছে। এইভাবে বিভিন্ন দেশের সরকারের সাথে আলাপ করে, যাদের সাথে মনে করো আমাদের যে শুল্ক আরোপ করতো, তাদেরকে বলবো যে তোমরা এক কাজ করো, শুল্কটা কি করো উঠিয়ে নাও। ঠিক আছে, এটা দেশের সময়ের সাথে বন্ধুত্বের সম্পর্কের উপর কি করে ডিপেন্ড করে। আবার যে সমস্ত দেশে মনে করো আমরা পণ্য রপ্তানি করি না, সেই সমস্ত দেশে আমরা কি করব, পণ্য রপ্তানি করার কি করব, চেষ্টা করব। তাহলে কি হয়, বাজারটা সম্প্রসারিত হয়। আরও বাজার কিভাবে সম্প্রসারিত করতে পারি, আমাদের যে রপ্তানি আইটেম আছে সেটার পরিমাণ কি করতে পারি, আমরা বাড়াতে পারি। মনে করো আমরা সফটওয়্যার আগে রপ্তানি করতাম না, এখন সফটওয়্যার রপ্তানি করি, তা আমাদের একটা আইটেম কি হয়ে গেল, বেড়ে গেল। স্বাধীনতার আগে কিন্তু আমরা পোশাক রপ্তানি করতাম না। ঠিক আছে, স্বাধীনতার পর 78-79 সালের দিকে পোশাক রপ্তানি কি হলো, শুরু হলো। বর্তমানে আমাদের রপ্তানি আয়ের একটা বড় অংশ হচ্ছে কি, পোশাক শিল্প। তাহলে কি হয়ে গেল, এইভাবে আইটেম আমরা কি করব, বাড়াবো। বাড়ানোর মাধ্যমে আমরা রপ্তানি আয় বাড়ানোর চেষ্টা করব। আর আমদানি ব্যয় কমাতে হবে। আমদানি ব্যয়টা কিভাবে কমাবো, আমদানি ব্যয়টা কমাবো, মনে করো যে এই কলমটা আমাদেরকে বিদেশ থেকে আমদানি করতে হয়। ঠিক আছে, এই কলমটা আমাকে বিদেশ থেকে আমদানি করতে হয়। তাহলে কি করতে হয়, যে এই কলমের জন্য আমাকে বিদেশকে কি করতে হয়, ডলার কি করতে হয়, দিতে হয়। এখন আমি কি করলাম, যে এই কলমটা দেশের ভিতরে উৎপাদন করলাম, অর্থাৎ আমদানি বিকল্পন শিল্পের সম্প্রসারণ ঘটালাম। আমদানি বিকল্পন শিল্প কি, যে পণ্যটা আমরা বিদেশ থেকে আমদানি করি, সেই পণ্যটা যদি দেশের ভিতরে কি করি, উৎপাদন করি, তাহলে সেই পণ্যের শিল্পটাকে বলা হয় আমদানি বিকল্পন শিল্প। আবারও বলছি, যে পণ্যটা আমরা বিদেশ থেকে আমদানি করি, সেই পণ্যটা যদি আমরা দেশের ভিতরে যদি কি করি, উৎপাদন করি, বা হয়তো মানে আলাদা পৃথকীকৃত পণ্য আমরা বিদেশে কি করি, আমরা যে দেশের ভিতরে কি করি, উৎপাদন করি, তাহলে সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে আমদানি বিকল্পন পণ্য। যেমন আমি দেখাচ্ছি যে এই দেখো, এই দুইটাই তো মার্কার নাকি, এই দুইটাই কি মার্কার। হ্যাঁ, এখন মনে করো এই মার্কারটা আমরা বিদেশ থেকে কি করি, আমদানি করি। ঠিক আছে, এখন আমরা কি করলাম, যে দেশের ভিতরে একটা কোম্পানি এই মার্কারটা কি করলো, উৎপাদন করলো, এই মার্কারটা দেশের ভিতরে উৎপাদন করলো। তাহলে এই মার্কারটা হয়ে যাবে কি, আমদানি বিকল্পন পণ্য। তা এখন মনে করো আমরা যখন এই মার্কারটা দেশের ভিতরে উৎপাদিত হবে, আমরা 1000 লোক কি করলাম, এই মার্কারটা ক্রয় করলাম। তাহলে এখান থেকে 1000 লোক কি হয়ে যাবে, চলে যাবে না এই মার্কারে। তাহলে এই মার্কারের চাহিদাটা কি হবে, কমবে, অর্থাৎ আমদানি পণ্যের চাহিদাটা কমবে। তাহলে আমি কি বললাম, যে আমদানি বিকল্পন শিল্পের যদি কি হয়, প্রসার ঘটে, তাহলে সেখানে যে অনেক লোক যে এই আমদানি বিকল্পন শিল্পের পণ্য ক্রয় করবে, এতে আমদানি পণ্যের চাহিদাটা কমে যাবে। আমদানি পণ্যের চাহিদা কমে গেলে আমদানি ব্যয় কি হবে, কমবে। ঠিক আছে, এইভাবে বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে সরকার কি করবে, যে আমাদের লেনদেন ঘাটতি দূর করার চেষ্টা করবে। যখন দেখা যাবে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেও লেনদেন ঘাটতি দূর করা যাচ্ছে না, কথাটা মনে রাখো। কি বলেছি, সমস্ত পদক্ষেপ গ্রহণ করে লেনদেন ঘাটতি দূর করা যাচ্ছে না, সমস্ত পদক্ষেপ গ্রহণ করে লেনদেন ঘাটতি দূর করা যাচ্ছে না, তখন সরকার একেবারে শেষ আশ্রয়স্থল হিসাবে মুদ্রার অবমূল্যায়ন ঘটায়।
মুদ্রার অবমূল্যায়ন ঘটায়। এর মানে কি? এর মানে হচ্ছে যে লেনদেন ঘাটতি দূর করার জন্য একেবারে ফার্স্ট স্টেজে সরকার মুদ্রার অবমূল্যায়ন ঘটায় না। আবারও বলছি, লেনদেন ঘাটতি দূর করার জন্য একেবারে ফার্স্ট স্টেজে, প্রথম স্টেজে সরকার মুদ্রার অবমূল্যায়ন ঘটায় না। বরং সরকার কি করে? লেনদেন ঘাটতি দূর করার জন্য, রপ্তানি আয় বৃদ্ধির জন্য, আমদানি ব্যয় কমানোর জন্য যতগুলো পদক্ষেপ নেওয়ার দরকার সবগুলো পদক্ষেপ সরকার কি করে? গ্রহণ করে। সবগুলো পদক্ষেপ গ্রহণ করেও যখন দেখা যাবে যে লেনদেন ঘাটতি রয়ে গেছে, তখন সেই লেনদেন ঘাটতি দূর করার জন্য শেষ হাতিয়ার হিসাবে সরকার মুদ্রার অবমূল্যায়ন ঘটায়, অর্থাৎ কারেন্সি ডিভ্যালুয়েশন ঘটায়, মুদ্রার অবমূল্যায়ন ঘটায়। তাহলে মনে রাখবে, মুদ্রার অবমূল্যায়ন হলো লেনদেন ঘাটতি দূর করার শেষ হাতিয়ার। মুদ্রার অবমূল্যায়ন হলো লেনদেন ঘাটতি দূর করার শেষ হাতিয়ার। এবং আরেকটা বিষয় মনে রাখবে, যদি কোনো দেশ, মানে যাদের ওই যে কি যেন বলে, স্থির বিনিময় হারের ভিত্তিতে এখনো অর্থনীতি পরিচালিত হচ্ছে, যদি কোনো দেশ মুদ্রার অবমূল্যায়ন করে, তাহলে বুঝতে হবে ওই দেশের অর্থনীতি হচ্ছে রুগ্ন অর্থনীতি। কি বলেছি? রুগ্ন অর্থনীতি যদি কোনো দেশে যে মুদ্রার অবমূল্যায়ন করে। কারণ আমরা জানি যে লেনদেন ঘাটতি দূর করার জন্য শেষ হাতিয়ার হিসাবে মুদ্রার অবমূল্যায়ন করা হয়েছে। যেহেতু শেষ হাতিয়ার হিসাবে মুদ্রার অবমূল্যায়ন করা হয়েছে, এর অর্থ হচ্ছে যে সরকারের আগের বিভিন্ন পদক্ষেপগুলো কি হয়ে গেছে, দিয়ে লেনদেন ঘাটতি দূর করা সম্ভব হয় নাই। এখন আমি আগামী ক্লাসে আলোচনা করব যে মুদ্রার অবমূল্যায়নের মাধ্যমে কিভাবে রপ্তানি আয় বাড়ে এবং আমদানি ব্যয় কমে। আমি আগামী ক্লাসে আলোচনা করব কিভাবে রপ্তানি আয় বাড়ে এবং আমদানি ব্যয় কমে। তবে সে আগামী ক্লাসটা করার আগে তোমাদের কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে তোমরা স্থিতিস্থাপক চাহিদা আর অস্থিতিস্থাপক চাহিদা সম্পর্কে একটু ধারণা নেবে। স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদা সম্পর্কে একটু ধারণা নেবে। যদি কোনো ধারণা না নেও, তাহলে ক্লাস বোঝাটা একেবারেই কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। যদি বুঝতে চাও স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপক চাহিদা, তাহলে আবার ফার্স্ট ইয়ারে ইউটিউবে লেকচার আছে, দেখবে কোথায় আমি স্থিতিস্থাপকতা এবং অস্থিতিস্থাপকতা সম্পর্কে বিস্তারিত বলেছি, সেখানে একটু দেখবে। স্থিতিস্থাপক চাহিদা মানে কি? চাহিদার পরিবর্তন বেশি, এইটা মনে রাখবে। স্থিতিস্থাপক চাহিদা মানে কি? চাহিদার পরিবর্তন বেশি। চাহিদার পরিবর্তন বেশি, বয়কারে বে তালিবস্য রস্যইকার, বেশি, এই কথাটা মনে রাখবে। এর মানে স্থিতিস্থাপক চাহিদা হলে দাম কমলে চাহিদা বেশি বাড়ে, দাম বাড়লে চাহিদা বেশি কমে। একটা কথা মনে রাখবে, দাম কমলে চাহিদা বাড়ে, দাম বাড়লে চাহিদা কমে। এটা হচ্ছে ল অফ ডিমান্ড, চাহিদা বিধির কথা। দাম কমলে চাহিদা বাড়ে। আমি যখন বলবো দ্রব্যটা স্থিতিস্থাপক, তখন বলবে দাম কমলে চাহিদা বেশি বাড়ে। ক্লিয়ার? দাম বাড়লে চাহিদা বেশি কমে যখন আমি স্থিতিস্থাপক বলবো। ক্লিয়ার? আচ্ছা, আর অস্থিতিস্থাপক শব্দটা হচ্ছে কমের সাথে। কার সাথে? কমের সাথে। একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো যে স্থিতিস্থাপকটা কার সাথে রিলেটেড। যখনই আমি বলবো স্থিতিস্থাপক, ব্রেইনে সেট করবা স্থিতিস্থাপক বললে কি সেট করবা? বেশি। আর যখন আমি অস্থিতিস্থাপক বলবো, ব্রেইনে কি সেট করবা? কম। ব্রেইনে কি সেট করবা? কম। ঠিক আছে? আচ্ছা, এখন এক কাজ করো, এই হাতে একটু চিমটা মারো তো। চিমটি, একটু চিমটি মারো। মারছো? হ্যাঁ। কি লাগে? ব্যথা লাগে। ঠিক আছে? ব্যথা লাগে না? হ্যাঁ, চিমটি মারলে ব্যথা লাগে। আচ্ছা, এখন আসুন, এখন চিমটিটা খুব জোরে মারো, খুব জোরে মারো, খুব জোরে মারো। মারছো? এখন একটু আলো কমে যাবে, কারেন্ট চলে গেছে। তাহলে ব্যথা কি লাগবে? বেশি লাগে, ব্যথা বেশি লাগে। আচ্ছা, এখন শুনো, যে চিমটি মারলে ব্যথা লাগে, এটা হচ্ছে চিমটি বিধি। দাম কমলে চাহিদা বাড়ে, এটা হচ্ছে কি? চাহিদা বিধি। আর চিমটি মারলে
ব্যথা লাগে এটাকে কি বলে? চিমটি বিধি। ঠিক আছে? হ্যাঁ, চিমটি বিধি মানে ল। ঠিক আছে? দাম কমলে চাহিদা বাড়ে, এটাও কি ল। ঠিক আছে? আর চিমটি মারলে ব্যথা লাগে, এটাও একটা কি ল। এখন ব্যথাটা বেশি লাগে না কম লাগে? বেশিও লাগতে পারে, কম লাগতে পারে, ঠিক কিনা? হ্যাঁ, এখন যদি ব্যথাটা যদি বেশি লাগে তাহলে স্থিতিস্থাপক, ব্যথাটা যদি কম লাগে অস্থিতিস্থাপক। ক্লিয়ার? ঠিক একইভাবে দাম কমলে চাহিদা বাড়ে, চাহিদা যদি বেশি বাড়ে স্থিতিস্থাপক, কম বাড়ে অস্থিতিস্থাপক। ক্লিয়ার? আবার আসো, দাম বাড়লে চাহিদা কমে, ইট ইজ ল অফ ডিমান্ড। ল অফ ডিমান্ড, দাম বাড়লে চাহিদা কমে। যদি চাহিদা বেশি কমে স্থিতিস্থাপক, যদি চাহিদা কম কমে অস্থিতিস্থাপক। আশা করি বুঝতে পেরেছো। দেখো, দাম কমলে চাহিদা বাড়ে, দাম বাড়লে চাহিদা কমে, ল অফ ডিমান্ড, এটা চাহিদা বিধি, এটা সবসময় হবে। চিমটা মারলে ব্যথা লাগে, এটা সবসময় হবে। ব্যথা যদি বেশি লাগে স্থিতিস্থাপক, কম লাগলে অস্থিতিস্থাপক। একইভাবে দাম কমলে চাহিদা বেশি বাড়লে স্থিতিস্থাপক, কম বাড়লে অস্থিতিস্থাপক। দাম বাড়লে চাহিদা কমবে, বেশি কমলে কি হবে? স্থিতিস্থাপক, কম কমলে অস্থিতিস্থাপক। একই ব্যাপার হচ্ছে যোগানের ক্ষেত্রে, দাম বাড়লে যোগান বাড়ে, এটা ল অফ সাপ্লাই। দাম বাড়লে যোগান বাড়ে, যোগান যদি বেশি বাড়ে স্থিতিস্থাপক, কম বাড়লে অস্থিতিস্থাপক। দাম কমলে যোগান কমে, দাম কমলে যোগান কমে, যোগান যদি বেশি কমে স্থিতিস্থাপক, কম কমলে অস্থিতিস্থাপক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, স্থিতিস্থাপকতা অস্থিতিস্থাপকতা এটা বুঝতে হলে ব্রেইনে এটা সেট করবা। বেশি শব্দটা স্থিতিস্থাপকতার সাথে রিলেটেড, কম শব্দটা অস্থিতিস্থাপকতার সাথে রিলেটেড। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের 8 নাম্বার ক্লাস কি করছি, শেষ করছি। অনেকক্ষণ অপেক্ষা করে কি করলাম, ক্লাসটা দিলাম, শুধু বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি, টিনের ভিতরে ঝমঝম শব্দ, রেকর্ড করা কি যাবে না। এই একটু সুযোগ পেয়ে গেলাম, বৃষ্টি নাই, একটু দ্রুত ক্লাসটা কি করলাম, শেষ করলাম। একটু ভালো করে দেখবা, কারণ ওই গত চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন পাবে, 4th ইয়ারে মাস্টার্সে এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন পাবে। সবাইকে ধন্যবাদ।